আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করতে নোবেল জয়ী দুই রাষ্ট্র সরকার প্রধানের অঙ্গীকার, শান্তিপূর্ণভাবে অমীমাংসিত সমস্যার সমাধানের তাগিদ। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা ও ৭৬৪ জনকে পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত, প্রশাসনের স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারে বিএনপির সুপারিশ। শীঘ্রই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ, বলেছেন তারেক রহমান। বিশ্বস্ত সঙ্গী হিসেবে জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের নির্দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে নাসার প্রধান নভোচারীর আশ্বাস, সাফল্যের জন্য শেষ পর্যন্ত চেষ্টার পরামর্শ। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বাটাগুর বাসকা কাসিমের কৃত্রিম প্রজননে বড় সাফল্য, মহাবিপন্ন তালিকা মুক্ত করার লক্ষ্য। এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ শুরু সোমবার, কঠিন হলেও ভালো কিছুর প্রত্যাশায় নতুন অধিনায়ক লিটন দাস। এছাড়াও নিটলটাটা বিশেষ সংবাদে যা থাকছে। সেন্ট মার্টিনস ভ্রমণে বিধিনিষেধ আরোপকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল জারির খবর। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিশ্বে শান্তির জন্য একসঙ্গে কাজ করবেন নোবেল জয়ী দুই রাষ্ট্র ও সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং জোসে রামোস হর্তা। যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে অমীমাংসিত বহু সমস্যার সমাধান করা সম্ভব। জানাচ্ছেন মোস্তফা মল্লিক। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা। হর্তা পূর্ব তিমুরের দ্বিতীয় প্রেসিডেন্ট। 1996 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তিনি। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে হোসে রামোসকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সেনাকুঞ্জে পৌঁছালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন হোসে রামোস হর্তা। পরে সংবাদ সম্মেলনের আগে দুই দেশের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ও ফরেন অফিস কনসালটেশনের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়। যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। প্রধান উপদেষ্টা বলেন, পূর্ব তিমুর গঠনে বাংলাদেশি শান্তিরক্ষী মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকট নিরসনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সহায়তার আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গা সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কিছুদিনের মধ্যেই আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর। রোহিঙ্গা সংকট সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সাহায্য করবেন বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশংসায় ভাসিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। বলেছেন, বিশ্বে তিনিই একমাত্র ব্যক্তি যার বহু যোগ্যতা রয়েছে। দুই নেতা বিশ্ব গঠনে একসঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি। পৃথিবীতে সম্ভবত ডক্টর ইউনুসই একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে।
ডক্টর মোহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে। সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। সংবাদ সম্মেলনে দুই দেশের নেতাই বলেছেন, বাংলাদেশ এবং পূর্ব তিমুরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা আরও ঘনিষ্ঠভাবে এগিয়ে যাবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শীঘ্রই এই ভাতা দেওয়া হবে। পদোন্নতি বঞ্চিত 764 জনকে পদমর্যাদা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এদিকে প্রশাসনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। দলীয় নয়, প্রশাসনে পেশাদার কর্মকর্তা চায় দলটি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাজার দরের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এ বিষয়ে কমিটি করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে মহার্ঘ ভাতার পরিমাণ ঠিক করা হবে। পে স্কেল ঘোষণা করতে দীর্ঘ সময় প্রয়োজন, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্য সচিব এবং জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেস উর রহমান সাংবাদিকদের একথা জানান। এটা সরকারি বলতে একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়। বিগত সরকারের সময়ে পদোন্নতি বঞ্চিত 764 জনকে পদমর্যাদা দিয়ে সকল আর্থিক সুবিধা দেওয়া হবে। জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। আমি শুধু এইটুকু স্ট্রেঞ্জেন্স বলতে পারি যে আমাদের এন্ডে এখানে একদিনে বেশি বিলম্ব হবে না। জনপ্রশাসন সংস্কারের সুপারিশ জমা দিয়ে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার কথা বলছে বিএনপি। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, যে সাম্য, গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য যে স্বাধীনতা, এবং গত 5 অগস্টে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, জন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এই প্রশাসনিক কাঠামো দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। সেজন্য আমূল সংস্কার প্রয়োজন। প্রত্যেক জাতীয় নির্বাচনের 3 মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, জেলা প্রশাসক ফিটলিস্ট করা, যারা সিন্ডিকেট তৈরি করছে তাদের বিদায় এবং আওয়ামী অনুসারীদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করেছে বিএনপি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকল অস্পষ্টতা কাটিয়ে শীঘ্রই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ। সেই যাত্রায় বিশ্বস্ত সঙ্গী হিসেবে জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। বিজয় দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা জানতে চাওয়া হলে যদি উপদেষ্টারা অস্বস্তিতে ভোগেন তা হবে জন আকাঙ্ক্ষা বিরোধী। রাহুল রায় রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের 4 দিনের কর্মসূচি আগেই ঘোষণা করেছিল বিএনপি। সেই ধারাবাহিকতায় রাজধানীতে রোববার বিজয় দিবসের আলোচনা। স্থায়ী কমিটির সদস্য সহ সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আলোচনায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে কথা বলেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। ডেঙ্গু আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে। জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। তারেক রহমান বলেছেন, বাংলাদেশ শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে
আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। রাহুল রায়, সবশেষে চ্যানেল আই, বিজয় দিবসের প্রকালে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ সংগঠন। এই আয়োজনে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কনসার্টের মিডিয়া পার্টনার চ্যানেল আই। কনসার্ট আয়োজনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন তাফহিমুল ইসলাম, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তাফহিমুল, আপনি রয়েছেন মানিক মিয়া এভিনিউতে। বিজয় দিবসের এই যে কনসার্ট হতে যাচ্ছে আগামীকাল, কোন কোন শিল্পী এবং দল অংশ নেবে বা সার্বিক পরিস্থিতি ওখানে কেমন, আপনি কি দেখছেন? ধন্যবাদ মেহেদী। মানিক মিয়া এভিনিউর সামনে রয়েছি। এখানে আগামীকাল যে কনসার্টটি আয়োজন করা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের এই 44 বছরের যে বিজয়, যে 44 বছরের মেগা কনসার্ট কিন্তু আয়োজন করা হচ্ছে, যেটি সংগঠনের সবার আগে বাংলাদেশ তারা জানিয়েছেন যে বিগত 16 বছরেই কিন্তু সেইভাবে তারা কনসার্ট থেকে শুরু করে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য তারা কিন্তু সেভাবে কোনো কিছু আয়োজন করতে পারেনি। এবারে সেই সুযোগ চলে এসেছে যে ছাত্র জনতার যে আন্দোলন তাদের মাধ্যমেই। আমাদের সাথে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, তাদের কাছ থেকে শুনবো যে এই কনসার্টটি আসলে কিসের জন্য আয়োজন করা হচ্ছে, কাদের জন্য আয়োজন করা হচ্ছে, 44তম যে বিজয় রয়েছে সব তাদের কাছ থেকে শুনবো। এবারের 16 ডিসেম্বর আনন্দের এবং উৎসবের, আমরা দেশবাসীর সামনে এই আনন্দ এবং উৎসবটাকে আমরা পরিবেশন করতে চাই সবার আগে বাংলাদেশের মাধ্যমে। সবার আগে বাংলাদেশ একটা কনসার্ট প্রোগ্রাম আগামীকালকে এই মানিক মিয়া এভিনিউতে উদযাপন করতে যাচ্ছি আমরা। সেখানে বাংলাদেশের গান পরিবেশিত হবে, সেখানে বাংলাদেশের শিল্পীরা গান গাইবেন, ভারতের শিল্পী থাকবে না, পাকিস্তানের শিল্পী থাকবে না, বিনদেশি কোনো শিল্পী থাকবে না। সুতরাং বুঝতেই পারতেছেন যে আমাদের মধ্যে একটা দেশপ্রেম জাগ্রত হয়েছে এবং এই তরুণ সমাজের সামনে আমরা এই দেশপ্রেমটাকে পৌঁছে দিতে চাই এবং এই থিমটি, এই ধারণাটি দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই আলোকে আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা অত্যন্ত দায়িত্বশীলতার সহিত, শৃঙ্খলার সহিত এই কনসার্ট প্রোগ্রামটাকে সফল করবেন, সার্থক করে তুলবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনি শুনছিলেন যে এখানে সব দেশে গান পরিবেশন করা হবে, যেখানে থাকবেন দেশের সেরা শিল্পীরা এবং বিভিন্ন ধরনের যে ব্যান্ড দল রয়েছে বাংলাদেশের, তারা থাকবেন। এখন শেষ সময়ের প্রস্তুতির কাজ চলছেন, সে এখন রাতের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। এই ছিল মানিক মিয়া এভিনিউর থেকে সর্বশেষ অবস্থা। তাফহিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী তাফহিমুল ইসলামের সাথে, জানাচ্ছিলেন বিজয় দিবসের মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য কনসার্টের পূর্ব প্রস্তুতি সম্পর্কে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী সহ 4 জন ছাত্রলীগ কর্মীর 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে নদী অভিযোগ করেন, জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তবে রাষ্ট্রপক্ষের দাবি, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযুক্তরা। শহীদুল্লাহ রাজি রিপোর্ট। কলাবাগান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের সাবেক সভাপতি নিশিতা ইকবাল নদী, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, এআইইউবির ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান ইমামকে দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলেও জয় বাংলা বলার কারণে গ্রেপ্তার বলে আদালতে অভিযোগ করে আসামিরা। তবে রাষ্ট্রপক্ষ বলছে অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার ব্যবহার করেছে কিনা, ছাত্রলীগের পক্ষে সে মিছিলটা করেছে কিনা এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য এবং ষড়যন্ত্রমূলক স্লোগান দিয়েছিল কিনা, বা তাদের অ্যাক্টিভিটিসের উপরে তাদের উপরে মামলাটা হয়েছে। তাদের জয় বাংলা স্লোগানের উপর তাদেরকে মামলা করা হয়নি। আসামি পক্ষের দাবি, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এই গ্রেপ্তার। যে তারা বর্তমানে রাজনৈতিকভাবে কেউই জড়িত নাই। নিশিতা ইকবাল নদী, তিনি 2018 সালে ছাত্রলীগের সাবেক হন। এর পরবর্তীতে তিনি রাজনীতির সাথে জড়িত নন এবং বাদবাকি যে 3 জন রয়েছে তার মধ্যে 2 জনের কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই। অভিযুক্তদের শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ আকাবা।
ঢাকা সফররত আকাবা চ্যানেল আইকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তরুণদের উদ্দেশ্যে বলেন, শুধু নভোচারী নয় বরং পছন্দের কাজের পেছনে শেষ পর্যন্ত লেগে থাকাটাই সাফল্যের সিক্রেট। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। একজন স্কুল শিক্ষক থেকে নভোচারী, সাদামাটা ক্যারিয়ার থেকে চ্যালেঞ্জিং পেশায় জোসেফ আকাবা মহাকাশে কাটিয়েছেন 306 দিনের বেশি সময়। I've had the opportunity to go on 3 space missions and I've spent about 306 days in space. ঢাকায় নাসার এই প্রধান নভোচারীর প্রথম সফরে কথা বললেন 2 শিক্ষা প্রতিষ্ঠানের তরুণদের উদ্দেশ্যে। Astronauts come from a variety of backgrounds. মহাকাশ থেকে পৃথিবী দেখা ভাগ্যবানদের একজন শোনালেন তার মহাকাশ চারণের অভিজ্ঞতা। The biggest advice I would give them is don't give up hope, follow your dreams. আমি শিক্ষার্থীদের বলবো, হাল ছেড়ো না, স্বপ্নকে ধাওয়া করো, আর সেজন্য যতটা পারো জ্ঞান অর্জন করো, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা নাও। এখন মহাকাশের দরজা খোলা, অনেক কাজ করার আছে। আমি বলবো শিক্ষার্থীদের উচিত নাসার বিভিন্ন প্রোগ্রামগুলোতে যুক্ত হওয়া, বিশেষ করে যেসব কম্পিউটার প্রোগ্রামিং আমাদের জীবনযাপনের সঙ্গে সম্পৃক্ত। এগুলো আমাদের ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল মিশনে কাজে আসবে। চ্যানেল আইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আকাবা কথা বলেন নাসার সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক নিয়ে। স্যাটেলাইট প্রযুক্তি পৃথিবীর জীবিত প্রাণীকুলকে নানাভাবে সহযোগিতা করে। আমরা নভোচারীরা মহাকাশ স্টেশনে বসে সেই গবেষণাই করি। এক্ষেত্রে এক দেশ আরেক দেশের সঙ্গে স্যাটেলাইট তথ্য আদান প্রদান করার মাধ্যমে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা কৃষকের ফসল উৎপাদনের গতি প্রকৃতি নিয়ে কাজ করে থাকি। বাংলাদেশের সঙ্গেও নাসার সেই সম্পর্ক তৈরি হতে পারে। মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার পাশাপাশি নভোচারী হওয়ার চ্যালেঞ্জ নিতে বাংলাদেশি তরুণদের আহ্বান জানান আকাবা। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বড় কাইঠা বা বাটা গুরবাসকা কাসিমের কৃত্রিম প্রজননের উদ্যোগে বড় ধরনের সফলতা মিলেছে। বাটা গুরবাসকাকে IUCN এর মহাবিপন্ন তালিকা মুক্ত করার লক্ষ্যের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। শমিক আহমেদের রিপোর্ট। একসময় সুন্দরবন থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত বসতি ছিল বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের। তবে অনেকদিন ধরেই এটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এর লাল তালিকাভুক্ত। প্রাণীটি সংরক্ষণে সুন্দরবনের করমজল ও গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়। মার্চ এপ্রিলে ডিম দেয়, উপরের ডিম দেবে, নেস্টিং করবে। আমরা এটা ডিমগুলোকে কালেক্ট করে টেম্পারেচার, হিউমিডিটি কন্ট্রোল করে মেল ফিমেল তৈরি করে সেই বাচ্চাগুলোকে আমরা আমাদের এই বিভিন্ন প্যান আছে এইগুলোতে রেয়ার করি। ফার্স্টে রেয়ার করার পরে তারপর আবার একটু বড় হলে এই পয়েন্টগুলোতে ছাড়ি। এখান থেকে পরবর্তীতে আমাদের ইচ্ছা যে আমরা সুন্দরবনে এটাগুলোকে রিলিজ করবো পপুলেশন ইনক্রিজ এন্ড প্রপার কনজারভেশনের জন্য। 1 দশক ধরে ঝু ভিয়েনা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বন বিভাগের যৌথ উদ্যোগে চলছে বাটাগুর বাসকা সংরক্ষণ প্রক্রিয়া। প্রাণীটি হারিয়ে গেছিল পৃথিবী থেকে এবং বাংলাদেশ থেকেও অলমোস্ট হারিয়ে গিয়েছিল। তো সেইখানে এরকম একটি প্রচেষ্টা সাকসেসফুলি হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। ক্যাপটিভ ব্রিডিং এর মাধ্যমে আমরা যাই করি না কেন, ক্যাপটিভ ব্রিডিং এ একটা সমস্যা হচ্ছে গিয়ে ও নিজে নিজে স্বাবলম্বী, যেটা আমরা বলি স্বাবলম্বী হয় না। তো এদের যেহেতু এখন অনেক সংখ্যায় বেড়ে গেছে, আলটিমেটলি ওদের ছাড়তেই হবে নদীতে। IUCN এর লাল তালিকার থেকে একসময় বাটাগুর বাসকা থাকবে না, সেটা আশা করেই কিন্তু এই কনজারভেশনটা এগিয়ে যাচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে আমাদের নদীগুলোতে বাটাগুর বাসকা ঘুরে বেড়াবে, সেটাই। প্রকৃতিতে উন্মুক্ত করা কাছিমের টিকে থাকা ও প্রাকৃতিক প্রজননে সহায়তা করতে এর বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং বনজীবী ও জেলেদের সচেতনতার উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। এরকম মাত্র 3টি বাটাগুর বাসকা দিয়ে শুরু হয়েছিল এর সংরক্ষণ প্রক্রিয়া। 12 বছরের কিছু বেশি সময় পর এর সংখ্যা এখন 700-র বেশি। এই সাফল্য অনুপ্রেরণার কারণ হতে পারে অন্যান্য হুমকির মুখে থাকা প্রাণী সংরক্ষণে।
সুন্দরবনের করমজল পয়েন্ট থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। এ পর্যায়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ 2024 প্রসঙ্গ। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। দুর্নীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মুদ্রাস্ফীতি কমানো এবং আইন শৃঙ্খলা উন্নতি করতে না পারলে কেবল সংস্কারের কথা বলে মানুষের ধৈর্য রাখা যাবে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, গত ১.৫ দশকে দুর্নীতি এবং লুণ্ঠনের মাধ্যমে অর্থনীতি দুর্বল হয়েছে, তবে বাংলাদেশ খাদের কিনারায় চলে গেছে, বিষয়টা এমন নয়। রিজভি নওয়াজের রিপোর্ট। ঢাকার গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র বার্ষিক সম্মেলন। স্বাগত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা তুলে ধরেন সংগঠনটির সভাপতি হুমায়ুন রশিদ। সম্মেলনের প্রধান বক্তা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী, তা পূরণে হয়তো সদিচ্ছার অভাব নেই, কিন্তু সমন্বিত পদক্ষেপ দেখা যাচ্ছে না। We have a history which should give us the lessons. ওটা সান্ত্রানিয়ার কথা আছে যে ইতিহাস থেকে শেখে না, তার চেয়ে বড় গর্ধভার কেউ নাই। If we do not learn from the history, then we are destined to repeat what we have done in the past. ঋণ গ্রহীতা থেকে উন্নয়ন অংশীদার হওয়া সাফল্যকে বড় করে দেখছেন উন্নয়ন সহযোগীরা। So I want to just acknowledge that while our grant may have ended, the good work continues because of all of you. And let's look for opportunities to renew our partnership in new and innovative ways. As mindful of the past, we look towards the future. অর্থনীতিতে অনিয়ম দুর্নীতির জন্য ব্যবসায়ীদেরও দায়বদ্ধ করেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশে এতদিন যা হয়েছে, হি হু কাটস দে উইশ টু চুজ ফার্স্ট। ওরাই নিজে ভাগাভাগি করে সব ঠিকঠাক করতো, আপনারা আমাদের জন্য উচ্ছিষ্ট রাখতো। দিস আর নট ব্যাড। আপনারা যত খারাপ মনে করেন যে বাংলাদেশ খারাপ, একেবারে খাদের কিনারে এসে পৌঁছেছে, তা না। সম্মেলনে আগামী 2 বছরের জন্য IBFB সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা লুৎফুন্নেসা সৌদিয়া। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং NBR এর সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে আলাদা 8টি মামলা করেছে দুদক। দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার হিসেবে যোগদান করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ বলেছেন, দুদক কমিশনাররা দুর্নীতি মুক্ত কিনা তা প্রকাশ্যে আনতে সম্পদের বিবরণী জমা দেবেন তিনি। রোকসানা আমিনের রিপোর্ট। দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রায় 75 কোটি টাকা দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবার এবং প্রায় 10 কোটি টাকা দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে NBR এর সাবেক সদস্য ডক্টর মতিউর রহমান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে 8টি মামলা করেছে দুদক। ডিজি জানান, বেনজিরকে দেশে ফেরাতে মামলার তদন্তে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক। স্থাবর অস্থাবর সম্পদের দেশে এবং বিদেশে সেই তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তীতে আমরা এই মামলার সাথে সেই সম্পদ অন্তর্ভুক্ত হবে। অনুসন্ধান বিভাগের দায়িত্ব নিয়ে বিকেল 4টায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন নবনিযুক্ত কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। আমরা যদি দুর্নীতিতে কাজ করি, তো আমরা দুর্নীতি মুক্ত কিনা আদৌ, এটা তো প্রকাশ্যে থাকা উচিত, তাই না? মানে দেশবাসী জানা উচিত যে আমাদের সম্পদ কি আছে, এবং যখন আমরা এই কমিশন ছেড়ে চলে যাব তখন কি আছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরো 55 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় নিহত হয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার সাইদ জৌদে। আল আউদা হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় তিনি নিহত হন। বিবিসি জানিয়েছে, ডাক্তার সাইদ ছিলেন গাজার উত্তরের একমাত্র অর্থোপেডিক সার্জন। জাতিসংঘের প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেছেন, এটি তার পরিবার ও স্থানীয়দের জন্য অপূরণীয় ক্ষতি। গাজা হাসপাতালগুলোতে চিকিৎসক, সরঞ্জাম এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব চরমে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 44,930 জনে পৌঁছেছে। নিটল টাটা বিশেষ সংবাদ।
সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধ আরোপকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কক্সবাজারের নাগরিক ফোরামের সভাপতি আনম হেলালুদ্দিন রিট আবেদন করলে শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ এই আদেশ দেন। এতে পরিবেশ সচিব সহ 8 বিবাদীকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের পরে রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ উজ্জ্বল হোসেন বলেন, ওই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রিসভা, এককভাবে কোনো মন্ত্রণালয় নিতে পারে না। আর বিধিনিষেধ আরোপের ফলে সেন্ট মার্টিনের জনগণের জীবনযাত্রা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেন্ট মার্টিনে 12,000 লোক স্থায়ীভাবে বসবাস করে। তাদের জীবিকার অন্যতম প্রধান উপায় হচ্ছে এই পর্যটন। টুরিস্টরা না গেলে তারা না খেতে পেয়ে মরে যাবে, যার কারণে আমরা সংক্ষুব্ধ হয়ে এই ইন্টারিম মেমো যেটা পরিবেশ মন্ত্রণালয় জারি করেছে সেটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছে। জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো নীতি নির্ধারণের জন্য ক্যাবিনেটের অনুমোদন লাগবে এবং ক্যাবিনেটের অনুমোদন ছাড়াই শুধুমাত্র মিনিস্ট্রি এই সিদ্ধান্তটা নিয়েছে। সেন্ট মার্টিনে গমন এবং সেখানে অবস্থান করার উপরে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এটা কেন অবৈধ ঘোষণা করানো হবে না, এটার উপরে রুল দিয়েছে 4 সপ্তাহ। জানাবো কৃষি সংবাদ। বগুড়া ও ময়মনসিংহে চায়না কমলা চাষ করে ভাগ্য বদলেছেন কৃষক আব্দুল আজিজ ও মাহফুজ। দুজনেই ইউটিউব দেখে চায়না কমলা চাষে আগ্রহী হয়ে কৃষি অফিসের সহযোগিতা নিয়ে কমলা চাষ শুরু করেন। দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশ সুরক্ষায় পলিথিন ব্যবহারের নিষেধাজ্ঞা চলমান থাকলেও তা মানছেন না কেউই। চাঁদপুরে কাঁচা বাজার কিংবা নিত্যপণ্য পরিবহন সব কাজে ব্যবহার হচ্ছে পলিথিন। ক্রেতা বিক্রেতাদের দাবি বিকল্প ব্যবস্থা সহজলভ্য না হওয়ায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করছেন তারা। তবে পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি অভিযান ও জরিমানাও করা হচ্ছে জানিয়েছে জেলা প্রশাসন। যাওয়া যাক পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদে। নভেম্বর মাসে মুদ্রাস্ফীতির হার কমায় ভারতের জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে। দেশটিতে পণ্যের খুচরা মুদ্রাস্ফীতি হয়েছে 5.48%। অক্টোবরে ভারতের মুদ্রাস্ফীতি 14 মাসের মধ্যে সর্বোচ্চ 6.21% ওঠে। নভেম্বরে তা 5.5% মধ্যে নেমে আসে। ভারতের সরকারি তথ্য মতে গ্রামাঞ্চলে মুদ্রাস্ফীতির হার শহরাঞ্চলের চেয়ে বেশি। গ্রামে যেখানে মুদ্রাস্ফীতির হার ছিল 5.95%, সেখানে শহরাঞ্চলে পণ্যের খুচরা মুদ্রাস্ফীতি কমে 4.83% হয়েছে। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরো একবার চ্যানেল আই সংবাদে। অবসর প্রদানের ক্ষেত্রে সরকারি চাকুরি আইন 2018 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বলবৎ হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেট অধিবেশনে বক্তৃতায় এ কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ। তিনি বলেন, 25 বছর চাকুরি পূর্তিতে ঐচ্ছিক অবসর গ্রহণ ও অবসর প্রদানে সরকারি চাকুরি আইন 2018 এর 44 ও 45 ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র ও অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবিদ সহ 69 জন সিনেট সদস্য এবং সিন্ডিকেট থেকে আমন্ত্রিত অতিথিরা সিনেট অধিবেশনে অংশগ্রহণ করেন। জাতীয় সংগীতের পর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব উত্থাপন করেন সিনেট চেয়ারম্যান। পরে দাঁড়িয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করা হয়। জানাবো খেলার খবর। বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করতে নোবেলজয়ী 2 রাষ্ট্র সরকার প্রধানের অঙ্গীকার। শান্তিপূর্ণভাবে অমীমাংসিত সমস্যা সমাধানের তাগিদ। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা ও 764 জনকে পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত। প্রশাসনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারে বিএনপির সুপারিশ। শীঘ্রই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ, বলেছেন তারেক রহমান। বিশ্বস্ত সঙ্গী হিসেবে জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের নির্দেশ।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে নাসার প্রধান নভোচারীর আশ্বাস, সাফল্যের জন্য শেষ পর্যন্ত চেষ্টার পরামর্শ। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বাটাগুর বাসকা কাসিমের কৃত্রিম প্রজননে বড় সাফল্য, মহাবিপন্ন তালিকা মুক্ত করার লক্ষ্য। এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ শুরু সোমবার, কঠিন হলেও ভালো কিছুর প্রত্যাশায় নতুন অধিনায়ক লিটন দাস। প্রিয় দর্শক, এই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।